প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সেখানে ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য স্কুল নম্বর 3, সেখানে পেজ নম্বর 260, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এর আগের যে স্কুলগুলো ছিল প্রথম এবং দ্বিতীয়, সেগুলোর উত্তর আমরা চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নেবে। তো আজকের যে প্রশ্ন দেওয়া হয়েছে 3 নম্বর স্কুল, সেখানে দেখো সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। তৃতীয় স্কুল ধূপগুড়ি হাই স্কুল এইচএস, এখানে বিভাগ ক এর মধ্যে দেখো এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন 1.1, সেখানে বলা আছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো নদী, বায়ু, হিমবাহ নাকি উষ্ণতা। সঠিক উত্তর হবে অপশান ঘ, উষ্ণতা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পদার্থ কোন শিলাটি দ্রবণ ক্ষয়ে ক্ষরিত হয় না। এটা হবে অপশান খ অর্থাৎ ব্যাসল্ট। নেক্সট প্রশ্ন, ফিয়ার্ড এর দেশ বলে সুইডেনকে। অপশান খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দীর্ঘ শৈলশিরা আকারে মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং। অপশান গ হবে সঠিক উত্তর, ইয়ারদাং। নেক্সট প্রশ্ন 1.5-এ বলা আছে ভারতের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক। তো এখানে হবে অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হলো জজিলা, নাথুলা, মানা নাকি বানিহাল। এখানে হবে নাথুলা। অপশান খ হবে সঠিক উত্তর, নাথুলা। পরের প্রশ্ন 1.7, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এটা হবে অপশান খ অর্থাৎ গোদাবরী নদীর তীরে অবস্থিত। তারপরে প্রশ্ন 1.8, মেঘালয় মালভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়। অপশান ক ল্যাটেরাইট মৃত্তিকা, সেখানে দেখা যায়। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল 8টা। বিভাগ ক্ষয়ের মধ্যে কী যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে। এটা হবে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোভ বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ড্যাশ গঠিত হয়। এটা হবে পেডিমেন্ট গঠিত হয়। নেক্সট প্রশ্ন, মালাবার উপকূলের হ্রদগুলি স্থানীয় ভাষায় ড্যাশ নামে পরিচিত। এটা হবে কয়াল নামে পরিচিত। এবং তারপরের প্রশ্ন দেখো, অথবা দিয়েছিল ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, 2 দাগের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করতে বলা আছে। প্রথম প্রশ্ন, হিমবাহের উপরিপৃষ্ঠে সৃষ্ট ফাটলগুলিকে বার্গস্রুন্ড বলে। এটা অশুদ্ধ অর্থাৎ ভুল। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। এটাও ভুল। পরের প্রশ্ন 2.3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এটা হবে চেম্বারলিন। চেম্বারলিন ও স্যালিসবারি। নেক্সট প্রশ্ন, লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার প্রধান কারণ কি। এটা হবে সমুদ্র জলতলের উত্থান। সমুদ্র জলতলের উত্থান অর্থাৎ জলের উচ্চতা বৃদ্ধি। পাইন, ফার ইত্যাদি কী ধরনের উদ্ভিদ। এটা হবে সরলবর্গীয় উদ্ভিদ। পাইন, ফার এগুলো হলো সরলবর্গীয় উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, ভারতের উষ্ণতম স্থানের নাম কি। এটা হলো শ্রীগঙ্গানগর। ভারতের উষ্ণতম স্থানের নাম হলো শ্রীগঙ্গানগর। তাহলে এখানে এই প্রশ্নগুলো উত্তর হয়ে গেল আমাদের। এর পরের প্রশ্ন দেখো আমাদের কি বলা হয়েছে, আমাদের বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা এবার দেখে নেব। বিভাগ গ, তো দেখো বিভাগ গ এর মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন 3.1, ড্রামলিন ও এসকারের মধ্যে পার্থক্য লেখো। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, পেডিমেন্ট সৃষ্টির কারণ কি। তো ড্রামলিন ও এসকারের মধ্যে পার্থক্য তোমরা বই থেকে পেয়ে যাবে, সেগুলো এখানে আমি জন্য আমরা আনিনি। তো পরের প্রশ্ন থাকো, যদি তোমরা না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেওয়া হবে।
পেডিমেন্ট ও পেডিমেন্ট সৃষ্টির কারণ কী? উত্তর তোমরা লিখবে ভূবিজ্ঞানী গিলবার্ট 1882 সালে প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। এর অর্থ পাহাড়ের পাদদেশ। পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মেন্ট হলো পাহাড়। সংজ্ঞা তোমরা লিখবে মরু অঞ্চলে পর্বতের পাদদেশের প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। উৎপত্তি কীভাবে হয়েছিল সেটা লিখবে বায়ু ও সাময়িক জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমির পর্বতের পাদদেশ অঞ্চল ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্টের উৎপত্তি হয়। বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে লিখবে পেডিমেন্ট ছোট বড় প্রস্তরখণ্ড নুড়ি কাঁকর দ্বারা গঠিত হয়। 2 নম্বর লিখবে এর গড় ঢাল 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত এবং এর আকৃতি অবতল প্রকৃতির। তারপরে প্রশ্ন দেখো 3.2, সেখানে বলা হয়েছে বদ্বীপ ও পলল ব্যাজনীর মধ্যে পার্থক্য লেখো। উত্তর তোমরা লিখবে পলল ব্যাজনীকেই আমরা পলল শঙ্কু বলি। তাহলে পলল ব্যাজনী ও বদ্বীপের মধ্যে পার্থক্য হলো, দেখো এই পলল শঙ্কুকেই আমরা পলল ব্যাজনী বলি। তো নদী প্রবাহ, অবস্থান, আয়তন, উপাদান এগুলোর মাধ্যমে তো এই বিষয়গুলোর আকারে তোমরা আকৃতি এগুলোর এই বিষয়ের ভিত্তিতে তোমরা এই পার্থক্যটা এখানে লিখে দেবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে অথবা দিয়ে প্রশ্ন ছিল নদী কী কী প্রক্রিয়া ক্ষয়সাধন করে? নদী তার গতিপথে জলধারার সাহায্যে 4ভাবে ক্ষয়ের কার্য করে। দ্রবণ, কোনো পাথর যেমন চুনাপাথর, লবণ প্রভৃতি নদীর জলে গলে গিয়ে বা দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে বলে দ্রবণ। জলপ্রবাহের ক্ষয়, পার্বত্য অঞ্চলে নদীখাতে নরম ও আলগা পাথরগুলি জলস্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে ভেঙে জলস্রোতের সাহায্যে বহু দূরে চলে যায়, এর নাম হলো জলপ্রবাহের ক্ষয়। নেক্সট, ঘর্ষণে ক্ষয়, নদীর জলের সঙ্গে বাহিত পাথরগুলি পরস্পর ঘর্ষণে এবং ঠোকাঠুকিতে ক্ষয় হয়ে যায় এবং অবশেষে বালুকণায় পরিণত হয়, একে বলে ঘর্ষণে ক্ষয়। অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হয়, নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের ঘর্ষণের ফলে নদীখাত ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীখাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। পর্বতগুলির জন্য নদীখাত আরও দ্রুত ক্ষয়ে যায়, এর নাম অবঘর্ষ। তারপরের প্রশ্ন দেখো 3.3, সেখানে বলা হয়েছে মৃত্তিকা সংরক্ষণের 2টি পদ্ধতি বর্ণনা করে। 1 নম্বর বৃক্ষরোপণ এবং নিয়ন্ত্রিত পশুচারণ, এই দুটো পয়েন্ট লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল টিকা লেখো অল্পবৃষ্টি। তো অল্পবৃষ্টি তোমরা এখানে যেমনভাবে দেওয়া আছে এই অবধি তোমরা দিয়ে দেবে। নেক্সট 3.4 দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো মরুস্থলী নামকরণের তাৎপর্য কোথায়? রাজস্থানের পশ্চিম দিকে রুক্ষ বালুকাময় অংশটি হলো জলশূন্য, জলবিহীন, উদ্ভিদহীন এক নিষ্প্রাণ ধুধু প্রান্ত, তাই একে মরুস্থলী বা মৃতের দেশ বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি ভারতের প্রধান প্রধান জলবিভাজিকাগুলির নাম লেখো। উত্তর হিমালয় পার্বত্যভূমি, পশ্চিমঘাট পর্বত। বিভাগ ঘ, সেখানে দেখো কি প্রশ্ন বলা হয়েছে ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য নির্ণয় করো। তো ইয়ারদাং ও জিউগেনের পার্থক্যটা তোমরা এখান থেকে এভাবে লিখে দেবে। তো আমরা সেই পার্থক্য আকারে এভাবে নিয়ে এসেছি। এখানে দেখো প্রথমে শিলার অবস্থান বলে লিখবে তোমরা ইয়ারদাং এবং জিউগেন একদিকে লিখবে এবং সেখানে বিষয় বলে একটা পয়েন্ট করবে। তো বিষয়ের জায়গায় এটা লিখবে শিলার অবস্থান এবং ইয়ারদাং এবং জিউগেন লিখবে কঠিন ও কোমল শিলাস্তরে পর্যায়ক্রমে লম্বভাবে অবস্থান করে এবং জিউগেন কী করে কঠিন ও কোমল শিলাস্তরে অনুভূমিকভাবে অবস্থান করে। বিষয় আকৃতি পয়েন্ট করবে, সেখানে ইয়ারদাং এখানে লিখবে, জিউগেনের জায়গায় এটা লিখবে। তারপরে সেমভাবে লিখবে গঠন, এখানে বিষয়ের মধ্যে লিখবে গঠন, সেখানে ইয়ারদাং এবং জিউগেনে এগুলো লিখবে। উচ্চতা বলে পয়েন্ট করবে বিষয়ে, সেখানে ইয়ারদাং এবং জিউগেন লিখে দেবে। এভাবে তোমরা 5 নম্বর ঢাল বলে পয়েন্ট করবে, বিষয়ে ঢাল লিখবে ঢাল, সেখানে ইয়ারদাং কী হয় এর দুপাশে অসমান ঢালযুক্ত অসম প্রকৃতি ও অপ্রতিসম প্রকৃতির হয় এবং জিউগেনে লিখবে এর দুপাশে সমান ঢালযুক্ত ও প্রতিসম প্রকৃতির হয়। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে বলা হয়েছে নদী উপত্যকাগুলি ইংরেজি আই ও ভি আকৃতি হয় কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতি হয়, কারণ ব্যাখ্যা করো। তো এখানে উত্তর এখানে দিয়ে দিয়েছি, পুরোটা তোমরা এখান থেকে নোট ডাউন তোমরা করে নেবে। পরের প্রশ্ন 4.2 কী বলা আছে খাদার ও ভাঙ্গার মৃত্তিকার 3টি পার্থক্য লেখো। তো এইভাবে তোমরা এখানে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো লিখে দেবে। ভাঙ্গার ও খাদার বিষয়, পরিচিতির মাধ্যমে পার্থক্য, অবস্থান, উর্বরতা, প্লাবন এবং প্রকৃতি, এই পার্থক্যগুলো তোমরা লিখে দেবে। নেক্সট প্রশ্ন কী বলা আছে দেখো অথবা দিয়েছিল ভারতের জলবায়ু 3টি নিয়ন্ত্রক বর্ণনা করো। তো এখানে তোমরা লিখবে 1 নম্বর অবস্থান ও বিস্তার, হিমালয় পর্বতের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, এগুলো লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। অথবা দিয়ে তারপর দেখো বিভাগ ওয়াতে প্রশ্ন ছিল নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন 5.1 নদীর পার্বত্য প্রবাহে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো গিরিখাত বা ক্যানিয়ন, তার উৎপত্তি কীভাবে হয় সেটা লিখবে, উদাহরণ দিয়ে দেবে একটা। সেম জলপ্রপাত, তার উৎপত্তি কীভাবে হয় পরের লাইনে এটা পয়েন্ট করে লিখবে এগুলো এবং উদাহরণ দিয়ে দেবে। তারপর মন্থকূপের
উৎপত্তি এবং তার উদাহরণ দেবে। তারপর দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল কি হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো 1 নম্বর বহির্বিদ্যুৎ সমভূমি, বহির্বিদ্যুৎ সমভূমি কাকে বলে লিখবে সংজ্ঞা, এবং তারপর এখানে তার যে ছবি বহির্বিদ্যুৎ সমভূমির এটা ছবি এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে 2 নম্বর লিখবে ড্রামলিন, সেখানে ড্রামলিনের সংজ্ঞা লিখবে এবং তার একটা ছবি এখানে দিয়ে দেবে। তারপর 3 নম্বর দেখো কেম ও স্কার, সেটা লিখবে, তার ছবিগুলো এখানে দিয়ে দেবে। তারপর 4 নম্বর দেখো কেটাল ও কেটাল হ্রদ, সেটা লিখবে কী এবং তার ছবি এখানে দেওয়া আছে, তোমরা এখানে নোট ডাউন করে নেবে। তারপর দেখো 5.2 এর প্রশ্নে বলা আছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য সমূহের তুলনামূলক আলোচনা করো। তো এখানে দেখো বিষয় নিত্য প্রবাহ, গতিপথের স্পষ্টতা, নদীর গতিপথের প্রকৃতি, নদীর প্রবাহপথে নির্মিত খাত, পলি সঞ্চয়, নাব্যতা এবং জলবিদ্যুৎ উৎপাদন। এবং এটা বিষয়টা আবার পরের লাইনে এইটা এক্সট্রা লেখা হয়ে গেছে, এটা সেম, এটা পরের পেজে ছিল সেই জন্য। নদীর দৈর্ঘ্য, জলসেচের সুবিধা, এগুলো অর্থাৎ এগুলো তোমাদের এখানে আর লেখার দরকার নেই বারবার, পরের পেজে ছিল বলে লিখেছিলাম, কিন্তু এখানে টাইপিংয়ে মিস্টেকে সেম পেজে চলে এসছে। উপনদী, শাখা নদীর সংখ্যা ও মাটির গভীরতা এবং বদ্বীপ সৃষ্টি, এগুলোর ভিত্তিতে পার্থক্য তোমরা এখানে লিখে দেবে। তারপরের প্রশ্ন ছিল অথবা দিয়ে ভারতে বনভূমি সংরক্ষণ করা প্রয়োজন কেন? ভারতে জাতীয় সম্পদরূপে বনভূমি সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। কারণ 1 নম্বর কারণ লিখবে মৃত্তিকা ক্ষয় রোধ, আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করা, 3 নম্বর বনজ সম্পদের যোগান দেয়, 4 নম্বর লিখবে পরিবেশে গ্যাসীয় ভারসাম্য বজায় রাখে, এগুলো তোমরা লিখে দেবে। এবং 5 নম্বর পয়েন্ট দেখো মরুভূমি সম্প্রসারণ রোধ করে, 6 নম্বর কাঠের যোগান দেয়, 7 নম্বর বন্যা সৃষ্টি ও খরা প্রতিরোধ করে, 8 নম্বর ভৌম জলের ভাণ্ডারকে পূর্ণ রাখে, 9 নম্বর বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে। এই পয়েন্টগুলো তোমরা এখানে লিখে দেবে এই প্রশ্নে। তারা দেখো আমাদের ভূগোলের যে ক্লাস 10-এর ভূগোলের যে 3 নম্বর স্কুল ছিল, সেখানে যে প্রশ্নগুলো ছিল MCQ এবং যে বড় প্রশ্নগুলো ছিল রচনাধর্মী প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।